আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিল্লির রানী গল্পের 18 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। হিয়া শ্রাবণের কথাই রেডি হলো। ওর মাথায় একটা কথা এখনো ঢুকছে না যে শ্রাবণ যাকে মারলো, এত এত ঘৃণা করে তাকে দেখতে হসপিটালে যাবে। সত্যি অবিশ্বাস্য। আদৌ কি সম্ভব? শ্রাবণের কাছে এগুলোও সম্ভব। কি জানি কি করবে গিয়ে। হিয়া আবারও কিসের চিন্তা? শ্রাবণ তো আছেই চিন্তা করার জন্য। হিয়া শ্রাবণকে নিয়ে বের হয়ে গেল। কামাল গাড়ি নিয়ে এলো, সাথে রনিও এসেছে। দুজন গাড়ির সামনের সিটে বসেছে। শ্রাবণ হিয়াকে নিয়ে ব্যাক সিটে বসলো। যেতে যেতে রনি হালকা ঘাড় ঘুরিয়ে শ্রাবণকে বলল, স্যার অসুস্থ রোগীর জন্য কি নিয়ে যাব? শ্রাবণ কি যেন ভেবে বলে উঠল, ফলমূল যা লাগে নিয়ে যাও, তবে মাথায় রেখো ওরা জিনিস দেখে যেন বুঝে এগুলো শ্রাবণ চৌধুরী দিয়ে গিয়েছে। হিয়া ফেল করে তাকিয়ে রইল শ্রাবণের দিকে। শ্রাবণ হিয়ার পানে তাকিয়ে ব্রু উঁচিয়ে বলল, কি কিছু বলবে? হিয়া মাথা নাড়িয়ে বলল, উফ। কিছু দূর যাওয়ার পরে কামাল গাড়ি থামালো। রনি আগে নামলো, এরপর কামালও নামলো। হিয়া শ্রাবণকে বলল, আচ্ছা আপনি সত্যি মিরাজকে দেখতে যাবেন? কোনো বিশ্বাস হচ্ছে না। হচ্ছে, কিন্তু আপনি যাকে মারলেন তাকে কি করে দেখতে যাবেন? যদি ওনারা আপনাকে কিছু বলে? কি বলবে? ওদের এত সাহস হয়ে ওঠেনি এখনো। আচ্ছা সত্যি করে বলুন তো, কেন দেখতে যাচ্ছেন? আহা, তুমি বুঝতেছো না কেন? আমি ওকে মেরেছি, আমার একটা দায়িত্ব আছে না ওকে দেখতে যাওয়ার। হিয়া সিটে হেলান দিয়ে বলল, সত্যি আপনার মতো দায়িত্ববান লোক হয় না। এর মিনিট দুয়েক পর হিয়ার চোখে পড়ল সামনে ফুচকাওয়ালাকে। এই মুহূর্তে শ্রাবণের কাছে একটু আবদার করতে ইচ্ছা করছে। হিয়া শ্রাবণের দিকে এগিয়ে ঘেঁষে বলে উঠল, একটা কথা বলবো? বলো। ফোনটা রাখুন না। শ্রাবণ ফোনটা রেখে দিল আর হিয়ার দিকে তাকিয়ে বলল, বলো এবার। হিয়া হাত দিয়ে ফুচকাওয়ালাকে দেখিয়ে বলল, ফুচকা খাবো। খাও, সাথে চলুন না। আমাকে যেতে হবে? যেতে হবে। তাহলে চলো। হিয়া খুশি হয়ে আগে নামলো। শ্রাবণও নামলো। হিয়া শ্রাবণের হাত ধরে গিয়ে এলো ফুচকার দোকানের সামনে। শ্রাবণও নির্দ্বিধায় এগিয়ে গেল। এদিকে রনি আর কামাল ফলমূল কিনে গাড়িতে টিকিট নিয়ে রেখে বলো। দুজন গাড়িতে উঠবে, ঠিক এই মুহূর্তে চোখ গেল ওদের স্যারের দিকে। দুজনে অবাক হয়ে এগিয়ে গেল। হিয়া ফুচকা খাচ্ছে। শ্রাবণ পকেটে হাত গুজে তার হাসি মাখা বউজানকে প্রাণ ভরে দেখে যাচ্ছে। হিয়া শ্রাবণকে একটা ফুচকা খাইয়ে দিতে চাইল। শ্রাবণ মাথা নাড়িয়ে এক পা পিছিয়ে গেল। হিয়া খানিকটা জোর দিয়ে বলল, আরে খান তো, ভালো জিনিস। আপনারা ওই দামি দামি জিনিসের থেকে ভালো। শ্রাবণ মনে মনে বলল, তোমার এই ফুচকাওয়ালার থেকে আমার দামি জিনিসগুলোই ভালো। হিয়া জোরপূর্বক শ্রাবণকে ফুচকা খাইয়ে দিল। ফুচকা খাওয়া শেষে শ্রাবণ ফুচকার টাকাটা দিয়ে চলে এলো। দুজন আবার গাড়িতে উঠে বসলো। গাড়িটা চলে গেল হসপিটালে। ওরা চারজনে গাড়ি থেকে নেমে হসপিটালের ভিতরে চলে গেল। মিরাজের কেবিনে নং জেনে নিয়ে চলে এসেছে ফ্ল্যাট ফ্লোরে। কেবিনের সামনে দাঁড়িয়েছিলেন মনির সাহেব। তিনি শ্রাবণকে দেখে বাকরন্দ, সাথে ছেলে দুটো হাতে জিনিস, আবার সাথে শ্রাবণের বউ এসেছে। আশ্চর্য ব্যাপার তো। মনির সাহেব কিছু বলার আগেই শ্রাবণ বলে উঠল, মিরাজ কেমন আছে এখন? একটু ভালো। তো তুমি হঠাৎ এলে কেন? আসা যাবে না নাকি? মনির সাহেব চুপ করেই রইলেন। শ্রাবণ গম্ভীর শ্বাস ছেড়ে বলল, সেদিন আপনার ছেলে বেঁচেই যেত, কিন্তু মার খেলো কেন জানেন? কেন? আমার বউকে বলে সুন্দর। এটা মানা যায় বলুন? আমার বউকে আমি সুন্দর বলবো, আর কারো তো সুন্দর বলার রাইট আমি দেইনি। মনির সাহেব বললেন, তাই বলে এভাবে মারবে? শ্রাবণ বাঁকা হেসে বলল, আপনার বউকে যদি আপনার বাবা সুন্দর বলে আপনার মাথা ঠিক থাকবে বলুন? আর এগুলো না হয় বাদ দিলাম, আপনার ছেলে যে আমাকে মেরেছিল সেটা কি ভুলে গিয়েছেন? মনি সাহেব কিছুটা অনুতপ্ত হলেন। তিনি বসলেন সিটে। শ্রাবণ সবাইকে নিয়ে কেবিনের ভিতরে ঢুকলো। দেখলো মিরাজ উবদু হয়ে শুয়ে কারোর সাথে কথা বলছে। মিরাজ হালকা ঘাড় ঘুরিয়ে শ্রাবণকে দেখে ফোনটা রেখে দিল। শ্রাবণ বলল, কিরে কেমন আছিস এখন? ভালো, তুই? ভালো। তো হসপিটালে কেমন লাগে রে? মিরাজ দাঁত চেপিয়ে বলল, কেমন লাগবে আবার? মনে হচ্ছে হানিমুন এসেছে। শ্রাবণ তাচ্ছিল ভরা হাসি দিয়ে বলল, যাক, তাও তোকে একটু বোঝাতে পেরেছি। আচ্ছা তোর বউ আসেনি রে? মিরাজ গম্ভীর কণ্ঠে বলল, টিকিট পাইনি। ও, তাহলে কেমন হলো? মানে আমার বউ আসেনি বলে কি কেমন হলো? শ্রাবণ বাঁকা হেসে বলল, আমার বউকে তুই সুন্দরী বলেছিলি। ভাবলাম তোর বউকেও সুন্দরী বলে শুট করে দেব। কথাটা শেষ হতেই হিয়া শ্রাবণের পিঠে চিমটি কাটল। বিজয় রাগ উঠে গিয়েছে। তবে মিরাজ এই কথা শুনে কিছু বলল না, শুধু ছোট্ট করে বলল, বস। শ্রাবণ বলল, না রে, আজ বসবো না, তোকে একটু দেখতে এসেছিলাম। রনি আর কামাল একে একে ফলমূল আরও কিছু জিনিস রাখলো সোফায়। মিরাজ সেগুলো দেখে বলে উঠল, এগুলা আমার আনার দরকার ছিল? তোরা তো দেখি দোকান ধরেই নিয়ে এসেছিস। উত্তরে শ্রাবণ বলল, আরে এগুলো তেমন কিছু না, আর যা আছিস ভালো থাকিস, আর কিছু দরকার হলে বলিস। সবাই চলে গেল কেবিন থেকে। শুধু শ্রাবণ দাঁড়িয়ে রইল। শ্রাবণ মিরাজের দিকে এগিয়ে এসে একটু ঝুঁকে দাঁত চেপে বলে উঠল, হসপিটালে আসিস, ভালোভাবেই থাক। এভাবে অ্যালার্ট করে গেলাম, পরে আর অ্যালার্ট করতে আসবো না। ডক্টর তুলে নিয়ে যাব।
আর তুই ভালো করে জানিস এই শ্রাবণ চৌধুরী যা বলে তাই করে দেখায়, সো বি কেয়ারফুল। এই বলে শ্রাবণ বেরিয়ে গেল। এরপর চারজনে হসপিটাল থেকে বেরিয়ে চলে এলো বাহিরে। হিয়া ধূপধাপ শব্দ করে গাড়িতে উঠে বসলো, তাও আবার ড্রাইভিং সিটের পাশের সিটে। রনি আর কামাল শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ হিয়ার কাছে এসে বলল, প্যাকেট সিটে এসো। হিয়া মুখ ঘুরিয়ে বলল, পারবো না, যেখানে বসেছিস বসেছি, সিগারেট করো না তো, পিছনে এসো। হিয়া জানালার কাজ উঠিয়ে নিতে নিতে বলল, পারবো না। শ্রাবণ সোজা হয়ে দাঁড়িয়ে কোমরে হাত রেখে কামাল আর রনির দিকে তাকিয়ে বলল, তোমাদের ভাবি কি রেগে গিয়েছে, বুঝতে পারছো না? তোমরা কেউ আজ করতে পারছো কি? রনি কামালের দিকে তাকালো। কামাল বলল, স্যার আপনি মিরাজকে বললেন না যে ওর বউকে সুন্দরী বলে শুট করে দিবেন, সেটা নিয়ে মনে হয়। শ্রাবণ ফুস করে শ্বাস ছেড়ে বলল, ওই নিয়ে আবার রেগেও যেতে হবে? রনি বলল, স্যার মেয়েরা এমনই, তার প্রিয় মানুষের সাথে অন্য কারো ছায়া সহ্য করতে তো দূরের থাক, তার মুখে কোনো নামও সহ্য করতে পারে না। শ্রাবণ বলল, গাড়ির চাবি দাও। কামাল বলল, স্যার ড্রাইভিং আপনি করবেন? চাবি দাও, আর তোমরা রিক্সা নিয়ে চলে যাও। কামাল সাথে সাথে চাবি দিয়ে দিল। শ্রাবণ গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল। হিয়া সেই দিকে থেকে মুখ ঘুরিয়ে জানালার কাজ খুলে সেই দিকে তাকিয়ে রইল। শ্রাবণ বলল, জেলাস হচ্ছে, আগে বলোনি কেন? হিয়া তবুও কিছু বলল না। শ্রাবণ কিছু দূর গিয়ে নিরিবিলি একটা জায়গায় গাড়ি থামায় বলল, তাহলে জেলাস হচ্ছে, তাই তো? ভালোই হলো, পরের বউকে সুন্দরী বলতে আমারও কোনো দ্বিধা নেই। হিয়া রেগে গিয়ে বলল, তাহলে গিয়ে বলুন, আমার সামনে বলছেন কেন? আমি না করেছি নাকি আমি কিছু বলেছি? আপনার যাকে ইচ্ছা তাকে বউ বলে রাখুন, আমার কি? শ্রাবণ কাঁধে হালকা ঝাড়ি দিয়ে বলল, বেশ, তাহলে তো আর কোনো কথাই নেই, এখন থেকে পরের বউকেই সুন্দরী বলতে হবে। হিয়া রেগে কটমট দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে কোলে এসে বসে বলল, কি বললেন আবার বলুন। শ্রাবণ হিয়ার কোমরে হাত রেখে নিজের আরও কাছে টেনে নিয়ে বলল, কি বলবো? কি বলবেন মানে? এখন কিচ্ছু বুঝতে পারছেন না তাই না? পরের বউকে সুন্দরী বলবেন, তাই তো বললেন। শ্রাবণ গা ঝাড়া ভাব নিয়ে বলল, বলেছি তো, কি হয়েছে? মজা করতেই পারে, তুমিও না ছাড়ো। হিয়া অবাক হয়ে বলল, এখন বলছেন যে মজা করতেই বলতে পারেন? শ্রাবণ হিয়াকে কোনো কথা বলতে না দিয়ে নিজের আরও কাছে টেনে নিল। হিয়া ঠুটে ঠুট রাখলো। হিয়া যেন শান্ত হয়ে গেল। শ্রাবণের ঘাড়ে হাত রাখলো। ধীরে ধীরে শ্রাবণ হিয়ার ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজল। শ্রাবণ হিয়াকে নিয়ে রাতের 8টা নাগাদ বাসায় ফিরল। মাহিমা বেগম দুজনের জন্য খাবার বাড়তে শুরু করলেন। হামিদ শিকদারও বসে আছেন ওদের জন্যই। ওদের ছাড়া আগেই খেয়ে নিবি, সেটা আবার কেমন দেখায়? শ্রাবণ আর হিয়া ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হলো। শ্রাবণ হামিদ শিকদারকে বলল সাথে বসতে। হামিদ শিকদার বললেন, তোমরা দুজন খেয়ে নাও, এরপরে খাবো। শ্রাবণ বলল, আসুন আপনিও একসাথে খান, সমস্যা নেই। না না, তোমরা খাও, আমরা একটু কাজ আছে। হামিদ শিকদার চলে গেলেন ভিতরে। ফাহিমা বেগম শ্রাবণকে দেখতে বললেন। শ্রাবণের জন্য আলাদা করে ঝাল কম করে তরকারি রান্না করেছে। তিনি বিয়ের দিনই বুঝতে পেরেছেন শ্রাবণ ঝাল খেতে পারে না, তাই শ্রাবণের সুবিধার্থে আলাদা করে রান্না করেছেন। শ্রাবণ হিয়ার রাতে খাবার খেয়ে রুমে এলো। শ্রাবণ বিছানায় শুয়ে শুয়ে হিয়ার রুমটা দেখতে লাগলো আর বলল, দরজাটা লাগিয়ে দিয়ে এসো। হিয়া কপাল কুঁচকে বলল, কেন, বাসর করব কি? সুন্দর করে দরজাটা লাগিয়ে দিয়ে এসো। হিয়া শ্রাবণের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, এখন এই দরজা লাগাবে, বাবা আর আম্মু কি মনে করবে? চাপিয়ে দিয়ে এসো, শুয়ে শুয়ে আছি দেখে যাচ্ছে তো। হিয়া দরজা হালকা চাপিয়ে দিয়ে এসে বসলো। এই সময় শ্রাবণের ফোন বেজে উঠল। সাবিয়া চৌধুরী কল দিয়েছেন। কি অবস্থা শ্রাবণ, কি করছো? শুয়ে আছি, তুমি কি করছো? বসে আছি। হিয়া কোথায়? এখানেই। দাও ওকে কথা বলি। একেবারে বাড়িতে নেই মেয়েটা, তাই কেমন ফাঁকা ফাঁকা লাগছে। নাও কথা বলো। হিয়া ফোনটা নিয়ে বলল, হ্যালো মা, কি করছেন? এই যে বসে আছি, তোমাদের ছাড়া খালি খালি লাগছে। হিয়া মস্করা করে বলল, মা আপনার ছোট ছেলেকে বিয়ে করিয়ে ফেলেন, যখন আমি এসে পড়বো তখন বউকে নিয়ে থাকবেন। তিনি এই কথা শুনে হেসে বললেন, মেয়ে দেখতে থাকো। সাবিহা চৌধুরী আরও কিছু টুকটাক কথা শেষ করে বললেন, তাহলে সাবধানে থেকেও রাখছি। ঠিক আছে মা, ভালো থাকবেন। আর তুমিও। কলটা কেটে দিয়ে হিয়া ফোনটা দিয়ে দিল। শ্রাবণ বলল, তোমার ফোন তো ভেঙে গিয়েছে, ফোন লাগবে না? না, কেন? এমনি লাগবে না। কেন লাগবে না? আমাকে ফোন দেবে না? না, ঠিক আছে, ভালোই হলো, টাকাগুলো বেঁচে গেল। পরের দিন শ্রাবণ ঘুম থেকে উঠে না উঠতেই দেখলো তার বউ যেন আর কফি নিয়ে হাজির। বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে এসে কফি খেতে খেতে ব্যালকনিতে চলে গেল। দরজা আজ একটু মেঘলা মেঘলা পরিবেশ, একটু পরপরই ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। শ্রাবণ সেটা উপভোগ করতে করতে কফি খেলো। ওইদিকে সকালে খাবারের জন্য মাহিমা বেগম দুজনকে ডাকলেন। হিয়ার রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, চলে আসুন।
শ্রাবণ ব্যালকনির দরজা লাগিয়ে দিয়ে কফির মগটা বিছানায় স্টার টেবিলের রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং টেবিলে এসে বসলো। মাফিমা বেগম শ্রাবণের সব পছন্দের খাবার রান্না করেছেন। তিনি কিচেনে ঢোকার পর শ্রাবণ হিয়াকে আস্তে করে বলল, তোমার মায়ের মতো সব একা হাতে হ্যান্ডেল করতে পারবে না? হিয়া মাথায় একটু কাত করে বলল, পারবো। মাফিয়া বেগম এসে বললেন, কিরে খাচ্ছিস না কেন? আর শ্রাবণ খাওয়া শুরু করো। শ্রাবণ বলল, আঙ্কেল আসবে না? শ্রাবণ যতবারই হামিদ শেখদারকে ডেকেছেন ততবারই আঙ্কেল বলে ডাকছেন। শ্বশুরকে বাবা বলে ডাকতে ওর একটু অসুবিধা হচ্ছে। এই মুহূর্তে শ্রাবণের প্রশ্নে মাহিমা বেগম বললেন, সে কি বাড়িতে থাকে? দেখো কোথায় গিয়ে কি কথা বলছে মামলা নিয়ে। ওনাকে কল দিন, একসাথেই খাবার খাবো। আরে খাও তো, তোমার শ্বশুর আসতে অনেক দেরি হবে। সে একবার বের হলে দুপুর আগে বাড়িতে আসে না। বেলা 11টার দিকে একটু জোরেই বৃষ্টি নেমেছে। হিয়ার শ্রাবণ শুয়ে আছে। হিয়া জানালা দিয়ে বৃষ্টি দেখে আর থাকতে পারলো না। শ্রাবণের থেকে অগোছলো সরে এসে রুম থেকে বেরিয়ে গেল। এরপর তার মায়ের থেকে ছাদের চাবি নিয়ে সোজা চলে গেল ছাদে। একা একাই বৃষ্টিতে ভিজতে লাগলো। ওইদিকে শ্রাবণ কি করে শুয়ে থাকার মানুষ, সেও রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে এসে মাফিমা বেগমকে জানতে পারলেন হিয়া ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজছে। শ্রাবণে চলে এলো। আসার সময় 3তলা ফ্ল্যাটে তালাটা দেখে মুচকি হাসলো। ও সেই দিন যেখানে এসেছিল এই ফ্ল্যাটটাই উঠেছিল। এইখানে কিছুদিন থেকেছিল এই হিয়াটাকে পটানোর জন্য, আর শেষে বউ বানিয়ে ছাড়লো। শ্রাবণ ছাদে এসে হিয়াকে দেখলো সে ভিজেছে একাকার। শ্রাবণ ছাদের দরজা লাগিয়ে দিয়ে চলে গেল হিয়ার কাছে। হিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে হিয়া খানিকটা ছিটকে উঠে, আবার সাথে সাথেই সরে যায়। হিয়া শ্রাবণের দিকে ঘুরে বলল, আপনি এখানে এসেছেন কেন? শ্রাবণ হিয়ার কোমরে হাত রেখে বলল, বউ একা একা ভিজছে আর সেটা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, দেখতে এলাম। কিন্তু আপনার তো বৃষ্টিতে ভিজার অভ্যাস নেই। শ্রাবণ হেসে বলল, আমার একমাত্র বইয়ের জন্য না হয় এটাও অভ্যাস করে নিলাম, আর বৃষ্টিতে ভিজে আজ একসাথে না হয় শাওয়ারটাও নিয়ে দিব। শ্রাবণের কথা শুনে হিয়া লজ্জা পেয়ে সরে গিয়ে বলল, কিসের একসাথে শাওয়ার? আপনি একা একা ভিজুন, আমি গিয়ে শাওয়ার নিচ্ছি, এরপরে আপনি যাবেন। শ্রাবণ মাথা নাড়িয়ে বলল, উফ, এমনটা তো চাইনি, আজ একসাথেই গোসল করব। যদি আগে গোসল করেছো তাহলে আবার করব সেদিনের মতো। না, আমি যাই। শ্রাবণ হিয়ার হাত ধরে রাখলো। ওকে আজ যেতে দিবে না। শ্রাবণ দোতলায় বসলো, তার পাশে আবার হিয়াকেও বসালো। হিয়া এমন একটা মুহূর্ত রেখে যেতেও ইচ্ছা করছিল না। প্রিয় মানুষ, সাথে আবার এই বৃষ্টি, এমন একটা মুহূর্ত কে না চায়। হিয়া মনে মনে প্রকাশিত অপ্রকাশিত সকল কথা শ্রাবণকে আনমনেই বলতে লাগলো। শ্রাবণ তার বউজনের সাথে কিছু কথা শেয়ার করলো, আবার হিয়াকে এটা সেটা বোঝালো। আধা ঘন্টা পরে শ্রাবণ হিয়াকে নিয়ে নিচে নেমে আসলো। বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। নিচে এসে হিয়াকে চালাকি করে আগেই ওয়াশরুমে ঢুকালো। শ্রাবণ ওয়াশরুমের দরজা ধাক্কা দিতে দিতে বলল, হিয়া দরজা খোলো। ভিতর থেকে হিয়া বলল, জাস্ট 10 মিনিট অপেক্ষা করুন। এমন তো কথা ছিল না, দাঁড়াও তোমাকে বের করছি। এই বলে শ্রাবণ রুমের দরজার সামনে গিয়ে হিয়ার মাকে ডেকে আনলো। মাফিয়া বেগম এসে বললেন, কি হয়েছে? আর তুমি ভিজে কাপড় ছাড়োনি, ঠান্ডা লেগেই যাবে তো। শ্রাবণ বলল, দেখুন না আপনার মেয়ে কতক্ষণ ধরে ওয়াশরুম রয়েছে, না কোনো কথা বলছেন না বের হচ্ছে, ভিতরে আবার অজ্ঞান হয়ে রইল নাকি? একটু ডেকে দেন তো, বলো কি দেখি তো। মাহিমা বেগম ভিতরে ঢুকে ওয়াশরুমের দরজা ধাক্কাতে বলল, হিয়া কি হলো তোর? দরজা খুলতো। হিয়া হঠাৎই তার মায়ের কথা শুনে দরজা খুলল। মাহিয়া বেগম বললেন, কি করছিলি এতক্ষণ ধরে? কথা বলা যায় না নাকি ভিতরে বসে ঘুম পাচ্ছিলে? হিয়া তার মায়ের এমন কথায় ভাবাচিকা খেয়ে গেল। আম্মু কি বলছো? ঘুম পারবো কেন? এই তুই তাড়াতাড়ি বের হ। এই বলে তিনি চলে গেলেন। শ্রাবণ তার পিছন এসে রুমের দরজা লাগিয়ে দিয়ে এসে হিয়ার সামনে দাঁড়ালো। হিয়া বলল, আম্মু এমন কথা বললো কেন? আপনি কিছু জানেন? শ্রাবণ উত্তরে বলল, ভিতরে চলে বলছি। হিয়া ফেল করে তাকিয়ে রইল। শ্রাবণও ওয়াশরুমের দরজা লাগিয়ে দিয়ে হিয়ার দিকে এগিয়ে এলো। মুখে বাঁকা হাসি টেনে উঠে বলল, আজ একটা বড়সড় সারপ্রাইজ আছে তোমার জন্য। আজ নকল ঈশাকে তোমার সাথে পরিচয় করে দিব, আর এরপরে কি হবে মনে আছে? গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।